এ প্রীতম সরকারের লেখা একটি গল্প আপনাদেরকে শোনাই। ভুলভুলাইয়ার গোলকধাঁধায় কিছুক্ষণ। নবাবের শহর লখনৌ গিয়েছিলাম এলাহাবাদ থেকে ট্রেনে চড়ে। অনেক দিনের ইচ্ছে ছিল নবাবের এই শহরে বিখ্যাত ভুলভুলাইয়া ঘুরে দেখার। লখনৌ জংশন স্টেশন থেকে হোটেল চেক ইন করার পর ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিয়েছিলাম লখনৌয়ের বড়া ইমামবাড়া দেখতে। এখানেই রয়েছে আমাদের অত্যন্ত আগ্রহের ভুলভুলাইয়া। বইতে ছোটবেলা থেকেই পড়ে জেনেছিলাম শত্রুপক্ষকে বিভ্রান্ত করতেই এই ভুলভুলাইয়া বানানো হয়েছিল। একই রকম দেখতে 4টি রাস্তা চারদিকে গিয়েছে, তার মধ্যে 3টি রাস্তা ভুল, একটি ঠিক। ভাবছিলাম গাইডের সাহায্য ছাড়া নিজেরাই কি পারবো সেই সঠিক রাস্তা ধরে বাইরে বেরোতে। যাচাই করে দেখার কোনো পরিস্থিতি তৈরি হওয়ার আগেই বড় ইমামবাড়ার সামনে থেকে আমাদেরকে ছেঁকে ধরল গাইডের দল। তার মধ্যে একজনের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করে ঢুকলাম ইমামবাড়ার ভিতরে। সামনেই বিশাল সুন্দর মাঠ, বেশ ভালোভাবে সাজানো। আমাদের গাইডের নাম ছিল মোহাম্মদ আশিক, তরতাজা যুবক। আমাকে পরিচয়ের পরেই জিজ্ঞাসা করে বসলেন আমরা লখনৌয়ের বিরিয়ানি খেয়েছি কিনা। বাঙালি ট্যুরিস্টরা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে বলেই আশিকের এমন প্রশ্ন। কিছুক্ষণ আগেই লখনৌ পৌঁছে লাঞ্চ সারা বাকি, তাই তার পরিচিত এক বিরিয়ানি আর কাবাবের দোকানে সন্ধান দিতেও ভোলেননি আশিক। এইসব কথা বলতে বলতেই প্রথম বিশাল দরজা পেরিয়ে গেলাম। সে যেখানে নিয়ে গেল দেখে মন ভীষণ খারাপ হলো। এই ভুলভুলাইয়া, কোথায় সেই গোলকধাঁধা? আশিককে জিজ্ঞাসা করতেই তিনি জানালেন এর ভিতরেই রয়েছে আমাদের কৌতূহলের ভুলভুলাইয়া। তবে সেটা দোতলায়। কয়েকটি বড় সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠে প্রথমে ঢুকলাম ইমামবাড়ার ভিতরে। বিশাল একটা ঘর, যার মধ্যে কোনো পিলার নেই, যা আমাদের আশ্চর্য করেছিল। এরপর আমরা এসে পৌঁছলাম বিখ্যাত সেই ভুলভুলাইয়াতে। প্রথমেই আশিক আমাদের নিয়ে গেল ভুলভুলাইয়ার ছাদে। সেখান থেকে সুড়ঙ্গের মধ্য দিয়ে নিচে নামতে হবে। সেখানে 4টি রাস্তা রয়েছে। এই সুড়ঙ্গের ছাদের আকৃতি ইংরেজির অক্ষর ভিয়ের মতো। আংশিক সাবধান করে দিল, যত নিচে নামবো ততই নাকি গোলকধাঁধায় ফেঁসে যাব। এমনভাবে গাইড কথাগুলো বলছিল যে আমরা এমনিতেই বেশ ঘাবড়ে গিয়েছিলাম। আমরা তার কাছে জানতে চাইলাম গোলকধাঁধার পথে সে আমাদের সঙ্গে যাবে কি না। উত্তরে আশিক জানালো অবশ্যই যাব, তবে একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত। এরপরে আমাদের নিজেদের রাস্তা খুঁজে বের করে আসতে হবে। আমরা আর ঘাবড়ে গেলাম, নিজেরা যদি গোলকধাঁধায় হারিয়ে যাই। আমাদের আশ্বস্ত করে গাইড জানালো আমাদের ঠিক সে খুঁজে নেবে। কথা শুনে ঠিক রহস্যটা বুঝতে পারলাম না। আমরা নিচে যাওয়ার আগেই ভুলভুলাইয়ার ইতিহাস সংক্ষেপে জানালেন গাইড মোহাম্মদ আশিক, প্রায় মুখস্থের ঢঙে। বললেন নবাব হোসেন আলীম শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানাতে এই ভবনটি তৈরি করেছিলেন। কারবালার যুদ্ধে হোসেন আলী শাহাদাতের স্মরণে এখানকার তৎকালীন নবাব আসাফউদ্দৌলা এই বিশাল ইমামবাড়াটি তৈরি করেন। তার আগেও আরও একটা কারণ ছিল। সেই সময় মানে 1773 সালের গরমকালে লখনৌতে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই সময় এলাকার প্রজাদের আর্থিক সাহায্য করতেই এই বড় ইমামবাড়া বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নবাব। প্রবাদ আছে এই ইমামবাড়ার দিনের বেলায় যতটা তৈরি হতো, আবার রাত্রের অন্ধকারে সেটা আবার ভেঙে দেওয়া হতো। আসলে কারণটা নাকি এরকম ছিল, সমাজে উঁচু শ্রেণীর মানুষরা দিনের আলোয় সবার সামনে কাজ করে পারিশ্রমিক নিতে ইতস্তত করতেন, অথচ দুর্ভিক্ষে তারা ভুগছিলেন। অন্য সাধারণ প্রজারা দিনের ইমামবাড়া তৈরি করে পারিশ্রমিক পেতেন, আর সমাজের গণ্যমান্যরা রাতের অন্ধকারে ইমামবাড়া তৈরি হওয়া অংশ ভেঙে নবাবের কাছ থেকে পারিশ্রমিক নিতেন। এভাবেই সমাজের সব মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন নবাব আসাফউদ্দৌলা। এইভাবে প্রায় 11 বছর ধরে, অর্থাৎ 1784 সালে তৈরি হয়েছিল এই ইমামবাড়া ও তার মধ্যে তৈরি ভুলভুলাইয়া। গাইড আরও জানালেন এই 330 মিটার লম্বা ভুলভুলাইয়ায় রয়েছে মোট 1024টি করিডোর এবং 449টি একই রকম দেখতে ঢোকার রাস্তা। এই ভুলভুলাইয়া থেকে বাইরে বের হওয়ার রাস্তা রয়েছে মাত্র 2টি। তবে আশ্চর্যের একটা বিষয় হলো কোনো সিমেন্টের ব্যবহার করা হয়নি। এখানে নানা রকম ডাল, সবজি, তেল আর চুন দিয়ে তৈরি করা হয়েছিল ইমামবাড়া তথা ভুলভুলাইয়া। গাইড দেখলাম আমাদের সকলকে ভুলভুলাইয়ার দেয়ালে কান রাখতে বলছেন। আমরাও সেটা করলাম। এবার আরও একবার আশ্চর্য হওয়ার পালা। দেখলাম আমাদের গাইড আশিক অন্যদিকে চলে যাচ্ছেন। ভেবে আঁতকে উঠলাম, আমাদের এখানেই ছেড়ে চলে যাবে নাকি আশিক? এরপর আমাদের নিজেদের চেষ্টায় বাইরে বের হতে হবে। দেখলাম না, আশিক দেয়ালের অন্যদিকে ভুলভুলাইয়ার দেওয়ালে মুখ নিয়ে খুব ফিসফিস করে আমাদের নাম ডাকছেন।
আমরা নিজেদের নামগুলো দেয়ালে কান রেখে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলাম। এবার আশিক আমাদের কাছে এসে বললেন, এটাই এখানকার রহস্য। কথা আছে না, দেয়ালেরও কান আছে। দেখলেন তো, কথাটা মিথ্যে নয়। পরে অবশ্য জানালো, বাইরের শত্রুরা কখনো ইমামবাড়ার আক্রমণ করতে এলে এভাবেই পাহারায় থাকা সৈন্যরা অন্য সৈন্যদের শত্রুদের সম্পর্কে সচেতন করে দিত। তার আসল কারণ হলো এখানকার দেওয়ালগুলোর ভিতরের অংশ ফাঁপা, তাই শব্দ সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। এখান থেকেই দেখলাম চোর দরজা। ইমামবাড়ার ভিতরে এমন এক জানলা রয়েছে যা দিয়ে বাইরে থেকে ইমামবাড়া বা ভুলভুলাইয়া ঢুকছে সহজেই সেটা দেখা যায়, অথচ প্রবেশকারী বুঝতেই পারতেন না যে তার উপর লক্ষ্য রাখছেন এখানকার সৈন্যরা। আশিক বললেন, সেকালের সিসি ক্যামেরার কাজ করতো এই চোর দরজা। ভুলভুলাইয়ার পাশেই রয়েছে শাহী বাহিনীর চারপাশে একটা বড় কুয়ো ঘেরা জায়গা। ইমামবাড়া তৈরির সময় জলের যোগান দিতেই এই কুয়ো নাকি তৈরি করা হয়েছিল। গাইড জানালেন, দূর থেকে বয়ে চলা গোমতী নদীর সঙ্গে এক নবাবের আমলে এই কুয়োয় যোগাযোগ ছিল। গোমতী নদী থেকে এই কুয়োয় নিয়মিত জল আসতো। দেখেছিলাম, আরও ভাবছিলাম কি অপূর্ব নির্মাণ কৌশল ছিল অত বছর আগেও। এবার আমাদের গাইড জানালেন তিনি আমাদের ছেড়ে চলে যাবেন বাইরে, আমাদের এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সবাই আপত্তি করলাম, না, এটা করা যাবে না। এভাবে আমাদের ভুলভুলাইয়ার ভিতরে একা ছেড়ে যাওয়ার জন্য আমরা গাইড নিয়েছি নাকি? তিনি আমাদের আশ্বস্ত করলেন, আবার কোনো ভয় নেই, আপনারা যে পথেই যান না কেন আমি ঠিক আপনাদেরকে খুঁজে নেব। এটা আবার হয় নাকি? আমরাও অবাক। যাই হোক, মজা না করে আর এত দূরে অ্যাডভেঞ্চারই বা করতে এলাম কেন? দেখাই যাক না কি হয়। ভুলভুলাইয়া চাপা ছোট সুড়ঙ্গের ভিতরে ভিড়ের চিৎকার চেঁচামেচির মধ্যেও আমাদের মাথায় ছিল গাইডের প্রথম দিকের একটা কথা, যত নিচে নামা যাবে ততই রাস্তা গুলিয়ে যাবে, সুতরাং আমাদের লক্ষ্য হবে উপরের দিকে সিঁড়ির সুড়ঙ্গ ধরে এগিয়ে চলা। ভেবেই সবাই মিলে এগোতে শুরু করলাম। অবশেষে একটি 4 সুড়ঙ্গের শেষে এসে দেখি আমাদের গাইড আশিক আমাদের দিকে তাকিয়ে হাসছেন। তাকে দেখতে পেয়ে আমরাও যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কত গল্প শুনেছিলাম এই ভুলভুলাইয়া নিয়ে। ইংরেজ আমলে নাকি কত ব্রিটিশ সৈন্য এখানে পথ হারিয়ে আর বাইরে বেরোতে পারেননি। তবে কি তারা জানতেন না, নিচে নয় ওপরেই রয়েছে ভুলভুলাইয়ার গোলকধাঁধা থেকে বাইরে বের হওয়ার আসল রহস্য? এই প্রশ্নের উত্তর এখন আর পাওয়া যাবে না। বাইরের ছাদে এসে আমরা দেখলাম উন্মুক্ত রোদ ঝকমকে ছাদ থেকে লখনৌ শহরের একাংশকে। এবার রওনা দেব লখনৌয়ের আরও এক বিখ্যাত দর্শনীয় জায়গা, রেসিডেন্সি দেখতে। কিভাবে যাবেন? ট্রেন পথে হাওড়া থেকে লখনৌ পৌঁছানোর একাধিক ট্রেন রয়েছে। আকাশপথে কলকাতা থেকে লখনৌ পৌঁছানো যায়। নমস্কার।